নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকে আমাদের সঙ্গে যিনি স্টুডিওতে আছে জয়দীপ শাস্ত্রীজি, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আজকে যে বিষয়টা, কোটি টাকার ঘরে কেন ছেলে মাদক আসক্ত, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। কিন্তু তার আগে অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি সত্যি কথা বলতে, অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, কিন্তু সন্তানের সুখ নেই। সন্তান মাদকাসক্ত, সুখ নেই। সেই সন্তানের জন্য বাবার নাক কান কাটা, বাবা মুখ দেখাতে পারছে না, সমাজে চলতে পারছে না, ধ্বংস করছে অর্থ। কেন, কিসের জন্য, কি জন্য, কিভাবে এগুলো দিয়ে নিস্তার পাওয়া যায় এবং এটা কি, এই নিয়ে কিন্তু আজকে আমাদের কোশ্চেন অ্যান্সারের পর্ব। তাই যারা টিভির পর্দায় আছো বা সোশ্যাল মিডিয়াতে দেখছো বা কোনো জায়গায় দেখছো, এটা না ইউটিউব চ্যানেলে দেখছো বা ফেসবুক পেজে দেখছো বা ইনস্টাতে দেখছো, তো একটাই কথা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কিন্তু করো। শাস্ত্রীজি, আজকাল একটা অদ্ভুত ঘটনা আমরা আমাদের চোখে পড়ছে এবং যেই পরিবারে টাকার অভাব নেই, পড়াশোনার সুযোগ আছে, বিদেশ ভ্রমণ হয়, সেই পরিবারের ছেলেমেয়েরাই দেখা যাচ্ছে নেশায় ডুবছে এবং গরিব ঘরের ছেলে মেয়ে মাথার ঘাম পায়ে ফেলছে, আর বড় লোকদের ছেলে রাতে ক্লাবে মদ খাচ্ছে। কেন? তন্ত্রশাস্ত্র এই প্রশ্নের উত্তর কি দেওয়া যেতে পারে এবং কিভাবে দেবেন আপনি এই প্রশ্নের উত্তর? সত্যি সত্যি দারুণ কোশ্চেন। আমি শুরু করব একটা সত্যি গল্প দিয়ে। বছর 12 আগের কথা বলি। দক্ষিণ কলকাতার এক অত্যন্ত নামকরা পরিবার। বাবা বড় আইনজীবী, মা সমাজের অনুষ্ঠানের প্রধান অতিথি। 3 তলা নয়, 5 তলা বাড়ি, 2টো গাড়ি, একমাত্র ছেলে বিদেশে পড়াশোনা করে ফিরছে। সেই ছেলের বয়স তখন 25। একদিন রাত 2টোয় পুলিশ ফোন করলো সেই বাবাকে। ছেলেকে পার্কে পাওয়া গেছে অচেতন, অচেতন অবস্থায়, পাশে মাদকের সরঞ্জাম। সেই বাবা পরের দিন আমার কাছে এলেন। চোখে জল নেই, মুখে কোনো ভাব নেই, শুধু বললেন, শাস্ত্রীজি কোনো তন্ত্র আছে, ছেলেটাকে ঠিক করতে হবে, কি করলে ঠিক করা যায়? আমি তার দিকে তাকালাম, তারপর বললাম, ছেলেকে ঠিক করার আগে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। শেষ কবে ছেলের সাথে এক থালায় খেয়েছেন? তিনি থমকে গেলেন, অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, মনে নেই। আমি বললাম, ছেলের সমস্যার উত্তর ওখানেই আছে। তন্ত্রশাস্ত্র বলে মানুষের শরীরে একটি মূল চাহিদা আছে, তার নাম সংযোগ। খাবার, পানীয়, বস্ত্র, এগুলি শরীরের চাহিদা, কিন্তু সংযোগ হলো আত্মার চাহিদা। মানে কেউ আমাকে দেখছে, কেউ আমাকে শুনছে, কেউ আমাকে চায়। উচ্চবিত্ত পরিবারে শরীরের চাহিদা পূরণ হয়, আত্মার চাহিদা পূরণ হয় না। এবং যে আত্মা শূন্য, সে সেই শূন্যতা ভরাট করার চেষ্টা করে। মাদক সেই শূন্যতার সাময়িক ভরা। এটা দুর্বলতা নয়, এটা কান্না, শুধু ভাষাটা ভুল। বিজ্ঞান বলে অ্যাটাচমেন্ট ডেফিসিট, তন্ত্র বলে প্রাণ শূন্যতা। দুটো এক কথা, শুধু ভাষাটা কিন্তু আলাদা, তাই তো নাকি? একদমই তাই। শাস্ত্রীজি, তন্ত্রশাস্ত্রে কি নেশাকে শুধু সামাজিক সমস্যা হিসেবে দেখে, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক কারণ আছে? মানে ধরুন, কোনো বংশের পাপ বা কোনো শক্তির প্রভাব, আপনার কি মনে হয়? দেখো, এই প্রশ্নটার উত্তর দিতে হলে না আমাকে একটু তন্ত্রশাস্ত্রের গভীরে যেতে হবে, একটু ভিতরে ঢুকতে হবে। তন্ত্রশাস্ত্রে মানুষের শরীরে 7টি শক্তির কেন্দ্রের কথা বলা হয়েছে। বলি, তাদের বলা হয় চক্র। এই 7টি চক্রের মধ্যে সবচেয়ে নিচে আছে মূলাধার চক্র। এটা হলো নিরাপত্তার কেন্দ্র। আমি কি নিরাপদ? আমি কি সুরক্ষিত? এবং তার ঠিক উপরে আছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান, এটা হলো আনন্দের কেন্দ্র, জীবনে আনন্দ পাওয়ার ক্ষমতা। তন্ত্রশাস্ত্র বলে নেশার
আসক্তি তৈরি হয় যখন, নেশার আসক্তি তৈরি হয় যখন, এই দুটো চক্র বিকল হয়। মানুষ নিরাপদ অনুভব করে না, স্বাভাবিক আনন্দ পায় না, তখন সে কৃত্রিম উপায়ে এই চাহিদা পূরণ করতে চায়। মাদক সেই কৃত্রিম পথ। এখন প্রশ্ন হলো, এই দুটো চক্র বিকল হয় কেন? তন্ত্রশাস্ত্রে 3টি কারণ বলা হয়েছে। প্রথম কারণ হলো বংশের পাপ। একটা গল্প বলি। পুনের এক পরিবার আমার কাছে এসেছিলেন। 3 প্রজন্মে নেশার সমস্যা, 3 প্রজন্মে। দাদা মদ্যপ ছিলেন, বাবা মদ্যপ ছিলেন, এখন ছেলে মাদকাসক্ত। 3টি আলাদা মানুষ, একই সমস্যা, একই সমস্যা। তন্ত্রশাস্ত্র বলে এই পরিবারের বংশে কোথাও একটা গভীর আঘাত আছে। কোনো পূর্বপুরুষ হয়তো এমন কষ্ট পেয়েছিলেন যা তিনি কখনো সারাতে পারেননি। সেই কষ্ট বংশের শিরায় প্রবাহিত হয়, প্রতি প্রজন্মে ভিন্ন রূপে আসে। বিজ্ঞানের অনেক নাম আছে। পূর্বপুরুষের মানসিকতার আঘাত ডিএনএ তে ছাপ ফেলে এবং সেই ছাপ পরবর্তী প্রজন্মে যায়। তন্ত্রশাস্ত্র 1000 বছর আগে যা বলেছিল, আধুনিক জিন বিজ্ঞান এখনো প্রমাণ করছে। দ্বিতীয় কারণ গৃহদোষ। যে বাড়িতে অশান্তি আছে, ঝগড়া আছে, নেতিবাচক শক্তি আছে, সেই বাড়ির সন্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় কারণ সঙ্গদোষ। তন্ত্রশাস্ত্র বলে মানুষের শক্তি বলয় কাছের মানুষের শক্তি বলয়ের সাথে মিশে যায়। যে বন্ধুরা নেশা করে তাদের নেতিবাচক শক্তি ধীরে ধীরে আপনার সন্তানকেও গ্রাস করে। নেশা কিন্তু ছোঁয়াচে টাইপের, কিন্তু শুধু শরীরে নয়, আত্মাতেও থাকে, তাই তো নাকি? একদম নেশা তাই। কিন্তু যদি কেউ আমার সামনে বসে নেশা করে, আমি যদি কোনো কারণে ভুল করেও যদি আমি খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাকে টানবে ওই নেশাতে। নেশাটা এটাকে কিন্তু ছোঁয়াচে টাইপের। তাই নেশা যদি তুমি না করো, নেশার কাছে কিন্তু তুমি যেও না। নেশার কাছে গেলে কিন্তু তোমাকেও আস্তে আস্তে টানবে ওখান থেকে। মানে কন্টেজিয়াস ব্যাপারটা। আচ্ছা শাস্ত্রীজি, আপনি নিজে কি এমন কোনো পরিবারের ঘটনা দেখেছেন যেখানে ধরো সন্তান নেশায় গিয়েছিল এবং ফিরে এসেছিল? এমন একটা বাস্তব গল্প যদি বলতে পারেন আমাদের দর্শককে, খুব ভালো হয়। হ্যাঁ, বলবো। আছে এরকম একটা গল্প, এবং এই ঘটনাটা বলতে গেলে আমার এখনো চোখ ভিজে আসে, কষ্ট হয়। বছর 10 আগের কথা বলি। উত্তর কলকাতার এক জমিদার পরিবার, নাম বলছি না, বংশে বংশে নাম, প্রাসাদের মতো বাড়ি। সেই পরিবারের একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নেশায় পড়ল। প্রথমে সিগারেট, তারপর মদ, তারপর ড্রাগ। পরিবার জানতে পারলো অনেক দেরিতে। বাবা রাগী মানুষ, ছেলেকে ঘর থেকে বের করে দিলেন, বললেন এই নেশাখোর আমার ছেলে নয়। মা কাঁদলেন, কিন্তু বাবার বিরুদ্ধে যেতে পারলেন না। ছেলে রাস্তায় পড়ে রইল। আক্ষরিক অর্থেই 6 মাস পর সেই মা আমার কাছে এলেন, শাড়িতে মুখ ঢেকে কাঁদছে। বললেন, শাস্ত্রীজি আমার ছেলেকে ফেরান। আমি তাকে বললাম, আপনি কি ছেলের জন্য সব করতে রাজি? তিনি বলেন, হ্যাঁ করব, আমি সব যা বলবেন তাই করব। আমি বললাম, তাহলে প্রথম কাজ হলো স্বামীকে রাজি করা, ছেলেকে ঘরে ফেরান। তাকে রাস্তায় ফেলে রাখলে সে আরো ডুববে। তিনি বললেন, স্বামী মানবেন না। আমি বললাম, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কার মা, স্বামীর সম্মানের না ছেলের জীবনের? সেই মা 3 দিন পরে ছেলেকে রাস্তা থেকে তুলে এনেছিলেন, নিজের বাপের বাড়িতে রেখেছিলেন। আমি তখন সেই ছেলেকে দেখতে গেলাম। অবস্থা খুব খারাপ, শরীর কঙ্কাল, চোখে আলো নেই। আমি তার পাশে বসলাম, কিচ্ছু জিজ্ঞেস করলাম না, শুধু হাত ধরলাম। সে বলল, আপনি কে? আমি বললাম, তোমার মায়ের বন্ধু। সে চুপ করে রইল, তারপর বলল, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমি বললাম, জানি,
সে বলল, আমি কি সত্যি এতটাই খারাপ? আমি বললাম, না, তুমি খারাপ নও, তুমি কষ্টে আছো। নেশা সেই কষ্টের ওষুধ খুঁজছিল, ভুল ওষুধ, কিন্তু কষ্টটা সত্যিকারের। সে সেদিন প্রথম কাঁদলো। তন্ত্রশাস্ত্র বলে যে কাঁদতে পারে সে সারতে পারে, যে কাঁদতে ভুলে গেছে সে বিপদে। 2 বছর লেগেছিল, চিকিৎসা হয়েছিল, ধীরে ধীরে সে ফিরেছিল। আজ সে একটি এনজিও চালায়, নেশামুক্তি কেন্দ্রে। নেশামুক্তি কেন্দ্রের বড় এনজিও তার। নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের পথ দেখায়। বাবা শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন, কিন্তু যে কথাটা আমার মনে আছে সেটা হলো সেই মায়ের কথা। তিনি একদিন আমাকে বলেছিলেন, শাস্ত্রীজি, আমার ছেলেকে নেশা টেনেছিল, আমার ভালোবাসা তাকে ফিরিয়ে এনেছে। এটাই সবচেয়ে বড় তন্ত্র, মায়ের ভালোবাসা। সবচেয়ে বড় তন্ত্র হলো কি? মায়ের মায়ের ভালোবাসা। ভালোবাসা। আচ্ছা শাস্ত্রীজি, পরের যে প্রশ্নটা আমার মাথায় আসছে, এই যে উচ্চবিত্ত পরিবারে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, বাবা মা জানেন ছেলে নেশা করছে, কিন্তু বাইরে স্বীকার করেন এবং সমাজের ভয়ে চুপ করে থাকেন, অনেকেই থাকে। একদম একদম। এবং এই লুকানোটা কি সমস্যাটা আরো বাড়িয়ে দেয় না? আপনার কি মনে হয়? এই প্রশ্নটা শুনে আমার মনে একটা ঘটনা মনে পড়লো। বলবো ঘটনাটা? নিশ্চয়ই। ঘটনা না বললে তোমরা বুঝবে না। হুম। দিল্লির এক অত্যন্ত প্রভাবশালী পরিবার। বাবা সরকারি উচ্চপদস্থ কর্তা, সমাজে অত্যন্ত সম্মানিত। মেয়ে মাদকাসক্ত, কিন্তু বাবা সেটা স্বীকার করবেন না। কারণ একটাই, কি বলবে লোকে? মেয়েকে ঘরে বন্দি করে রাখলেন। বাইরে বললেন মেয়ে অসুস্থ, 2 বছর এইভাবে চললো। শেষে মেয়ে পালিয়ে গেল এবং এমন পরিস্থিতিতে পড়লো যা আমি এখানে বলতে পারবো না। সেই বাবা তখন আমার কাছে এলেন, কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। আমি বললাম, আপনি মেয়েকে বাঁচাতে চাননি, আপনি নিজের সম্মান বাঁচাতে চেয়েছিলেন। দুটো একসাথে হয় না। তন্ত্রশাস্ত্রে মানে একটি অত্যন্ত গভীর কথা আছে, শুনবেন? যে সত্য লুকায় সে সত্যকে বড় করে। মানে কি? নেশার সমস্যা যদি স্বীকার না করা হয়, সে সমস্যা ভেতরে ভেতরে বাড়তে থাকে। যেমন ক্যান্সার, বাইরে বোঝা যায় না কিন্তু ভেতরে ছড়িয়ে পড়ে। আর যখন বাইরে বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায়। উচ্চবিত্ত পরিবারের সবচেয়ে বড় সমস্যা হলো তারা, লোকে কি বলবে, কে সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্য দেয়। তন্ত্রশাস্ত্র এখানে একটা ভয়ঙ্কর সত্য বলে, যে বাবা মা সমাজের ভয়ে সত্য লুকান, তারা নিজেদের অজান্তেই সন্তানের ধ্বংসের অংশীদার হন। সমাজ একদিন ভুলে যাবে, কিন্তু সন্তান হারালে সেই ক্ষত কোনো দিন সারে না। সমাজকে ভয় পাওয়া বন্ধ করুন, সন্তানকে ভালোবাসুন। এটাই তন্ত্রশাস্ত্রের প্রথম নির্দেশ। খুব ভালো কথা বলেছেন এবং আজকে এপিসোডটা সত্যি খুব স্পেশাল। আমরা অনেক কিছু জানতে পারছি এবং পরের যে প্রশ্নটা শাস্ত্রীজি, আর তন্ত্রশাস্ত্রে কি নেশার কোনো ব্যাখ্যা আছে শক্তির দিক থেকে? মানে ধরুন, মাদক কি মানুষের এই শক্তি বলয়কে প্রবাহিত করে? এটা কি একটু বিস্তারিত বলা যেতে পারে? বলা যায়, এটা আমার সবচেয়ে প্রিয় বিষয়, কারণ এখানে তন্ত্র আর বিজ্ঞান একদম হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। প্রথমে তন্ত্রশাস্ত্রের কথা বলি। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে প্রতিটি মানুষের শরীরের চারদিকে একটি শক্তি বলয় আছে, তার নাম প্রাণ আভা। কি? প্রাণাভা। প্রাণ আভা। এই বলয়ের রং থাকে, আকার থাকে এবং শক্তি থাকে। সুস্থ মানুষের প্রাণ আভা উজ্জ্বল, বিস্তৃত এবং শক্তিশালী। এখন মাদক কি করে? তন্ত্রশাস্ত্র বলে মাদক মানুষের প্রাণ আভাতে একটি ছিদ্র তৈরি করে। প্রথমবার ছোট ছিদ্র, দ্বিতীয়বার একটু বড়, ধীরে ধীরে সেই ছিদ্র দিয়ে মানুষের জীবন শক্তি বেরিয়ে যায় এবং সেই ছিদ্র দিয়ে বাইরের নেতিবাচক শক্তি ঢোকে। এই কারণেই দীর্ঘদিনের মাদকাসক্ত মানুষের চোখে একটা অদ্ভুত শূন্যতা দেখা যায়, যেন ভেতর থেকে কেউ নেই। এটা কি শুধু তন্ত্রের কথা?
না, বিজ্ঞান বলছে মাদক মস্তিষ্কে ডোপামিন সিস্টেম নষ্ট করে। ডোপামিন হলো সুখের রাসায়নিক। স্বাভাবিক আনন্দে যে ডোপামিন আসে, মাদক তার 10 গুণ ডোপামিন ছাড়ে। ফলে মস্তিষ্ক স্বাভাবিক আনন্দে সাড়া দেওয়া ভুলে যায়। ফুলের সৌন্দর্য দেখে আনন্দ হয় না, বৃষ্টির শব্দে শান্তি আসে না, মায়ের হাসি দেখে ভালো লাগে না। তন্ত্রশাস্ত্র বলে প্রাণ আঘাতে ছিদ্র, বিজ্ঞান বলে ডোপামিন সিস্টেম ক্ষতিগ্রস্ত। দুটো এক কথা। এবং এখানে একটা অত্যন্ত ভয়ঙ্কর কথা বলবো। তন্ত্রশাস্ত্র বলে যে প্রাণ আঘাতে ছিদ্র হয়েছে সেখানে বাইরে নেতিবাচক শক্তি সহজে ঢোকে। মানে মাদকাসক্ত মানুষ খুব সহজেই খারাপ সঙ্গে পড়ে, খুব সহজেই ভুল সিদ্ধান্ত নেয়, খুব সহজেই হিংসাত্মক হয়ে পড়ে। এটা তার দোষ নয়, তার রক্ষা কবচ ভেঙে গেছে, বুঝলে? এবং আরেকটা প্রশ্ন যেটা আমার কাছে এসেছে, এবং উচ্চবিত্ত পরিবারে মানে আরেকটা অদ্ভুত ঘটনাও দেখা যায়। বাবা মা বিদেশে পাঠান ছেলেকে ভালো পড়াশোনার জন্য, ফিরে আসে কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে। এটা কেন হয়? এটা কি শুধু পরিবারের প্রভাব নাকি অন্য কিছু? আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে এই প্রশ্নটা শুনে আমি একটু মানে মানে হাসবো। তার কারণ এটা আমি বহুবার দেখেছি এবং প্রতিবার একই প্যাটার্ন। তার জন্য একটা গল্প বলি। মুম্বাইয়ের এক ব্যবসায়ী পরিবার ছেলেকে লন্ডনে পাঠালেন পড়তে। যাওয়ার আগে বাবা বললেন, পড়াশোনা করবি, ভালো ডিগ্রি নিয়ে ফিরবি, ব্যবসা সামলাবি। মা বললেন, সাবধানে থাকিস। কেন, মায়ের কথা একটু আলাদাই হয়। কিন্তু কেউ জিজ্ঞেস করলেন না, তোর কেমন লাগছে, একা থাকতে পারবি, মন খারাপ হলে কাকে বলবি? সেই ছেলে লন্ডনে গেল, প্রথম মাসে একা একা কাঁদলো, কাউকে বলল না, কারণ বলতে শেখেনি। দ্বিতীয় মাসে কিছু কিছু বন্ধু বা সাধারণ কিছু বন্ধু হলো, তারা পার্টিতে নিয়ে গেল, সেখানে প্রথমবার মাদক নিল, কারণ একটাই সেই মুহূর্তে একাকিত্ব কমেছিল, সংযোগ অনুভব হয়েছিল, যদিও সেটা কৃত্রিম। তন্ত্রশাস্ত্রে এটাকে বলা হয় শিকড় বিচ্ছেদের সংকট। মানে যখন মানুষকে তার শিকড় থেকে তুলে নিয়ে যাওয়া যায় বা যাওয়া হয়, পরিবার থেকে, সংস্কৃতি থেকে, ভাষা থেকে, তখন তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা যদি ভালো সঙ্গ, ভালো লক্ষ্য দিয়ে না ভরানো হয়, মাদক সেই শূন্যতায় ঢুকে পড়ে। বিদেশে পাঠানোর আগে যে কাজটা করতে হবে, প্রথম ছেলেকে নিজের সংস্কৃতির শিকড় শেখান। সে মানে কোথা থেকে এসেছে, তার বংশের গৌরব কি। এই শিকড় শক্তিশালী হলে ঝরে গাছ পড়ে না, ঝরে গাছ পড়ে না। দ্বিতীয়, একাকিত্ব কি করতে হবে, মানে একাকিত্বে কি করতে হবে শেখান। কষ্ট হলে কিভাবে মোকাবেলা করতে হবে শেখান। তৃতীয়, প্রতি সপ্তাহে ফোন করুন, পড়াশোনা কেমন হচ্ছে নয়, তুই কেমন আছিস জিজ্ঞেস করুন। এই তিনটি কাজ কোনো তাবিজের চেয়ে শক্তিশালী, তাই নয় কি? একদমই তাই। এবং শাস্ত্রীজি, একটা কঠিন প্রশ্ন যেটা আমার মাথায় আসছে, যে পরিবারের ছেলে বা মেয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে, সেই পরিবারের বাকি সদস্যরা কি করবেন? একটা ভীষণ টাফ সিচুয়েশন না? এবং ভালোবাসা দেবেন নাকি কঠোর হবেন? তন্ত্রশাস্ত্রে কি বলে? আপনার কি মনে হয় কি করা উচিত? এটা সবচেয়ে কঠিন প্রশ্ন এবং এই প্রশ্নের একটাই উত্তর নেই। কিন্তু তন্ত্রশাস্ত্র একটা অত্যন্ত স্পষ্ট কথা বলে। আমি একটা তোমাকে গল্প বলি। একটি নৌকায় কেউ যদি ছিদ্র করে, আপনি কি করবেন? দুটো পথ আছে। প্রথম পথ, তাকে নৌকা থেকে ফেলে দিন, নৌকা বাঁচবে কিন্তু সে ডুববে। দ্বিতীয় পথ, ছিদ্র বন্ধ করুন এবং তাকে নৌকো সারাতে শেখান। তন্ত্রশাস্ত্র বলে দ্বিতীয় পথ। কারণ কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কাছে থাকা আর সহ্য করা এক নয়। তন্ত্রশাস্ত্রে এটাকে বলা হয়
করুণা এবং কঠোরতার সম্বন্ধ হয়। মানেটা কি জানতে চান? করুণা মানে সন্তানকে ভালোবাসুন, তার কষ্ট বুঝুন, তাকে একা ছেড়ে দেবেন না। কঠোরতা মানে তার নেশার টাকা দেবেন না, তার ভুলকে ঢেকে দেবেন না, তার অপরাধের শাস্তি থেকে বাঁচাবেন না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যে মা ছেলেকে ভালোবেসে টাকা দেন, ছেলে সেই টাকায় নেশা করে, সেই ভালোবাসা আসলে বিষ। আর যে মা ছেলেকে বলেন আমি তোকে ভালোবাসি কিন্তু নেশার টাকা দেব না, চিকিৎসার টাকা দেব, পাশে থাকবো, কিছু বা কিন্তু নেশার সাহায্য করব না, এই মা সত্যিকারের ভালোবাসা দিচ্ছেন। বিজ্ঞান এটাকে বলে ট্রু লাভ, তাই তো নাকি? তন্ত্রশাস্ত্র বলে সত্যিকারের স্নেহ। এবং তন্ত্রশাস্ত্র আরো একটা কথা বলে, পরিবারের সবাইকে নিজের যত্ন নিতে হবে, কারণ মাদকাসক্ত সদস্যের পরিবার নিজেরাও একটি রোগে আক্রান্ত। সেই রোগের নাম কি? কো ডিপেন্ডেন্সি। নৌকায় ছিদ্র হলে যে মেরামত করছে তার শরীর ভালো থাকা দরকার, নইলে দুজনেই ডুববে। এটা মাথায় রাখবেন। ভালো কথা বলেছেন। আচ্ছা শাস্ত্রীজি, তন্ত্রশাস্ত্রে কি নেশা মুক্তির কোনো পথ বলা আছে? কোনো সাধনা, কোনো উপায় যা সত্যি কাজ করে, সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যাঁ গো, আছে। কারণ কোটি কোটি লোক, বলবো না, হাজার হাজার লোক আমার কাছে এসছে এই বিষয় নিয়ে। কিন্তু ফার্স্টে একটা কথা বলে নিই, তন্ত্রশাস্ত্রের কোনো পথ চিকিৎসার বিকল্প নয়। মাদকাসক্তি একটি রোগ, ডাক্তার, মনোবিদ, পুনর্বাসন কেন্দ্র এগুলি অপরিহার্য। তন্ত্রশাস্ত্রের পথগুলি চিকিৎসার সাথে চলে, চিকিৎসার বদলে নয়। এটা বললাম কারণ অনেকেই আমার কাছে আসেন বলে তন্ত্র করুন, ডাক্তার লাগবে না। এটা ভুল। এখন তন্ত্রশাস্ত্রের পথগুলি বলছি, শোনো। প্রথম পথ সূর্যোদয়ের সাধনা। প্রতিদিন সূর্যোদয়ের সময় যে নেশাগ্রস্ত তাকে বাইরে নিয়ে যান, সূর্যের দিকে মুখ করে দাঁড় করান 10 মিনিট। তন্ত্রশাস্ত্র বলে সূর্যের প্রথম আলো প্রাণ আভা মেরামত করে, সেই ছিদ্রগুলি বন্ধ করতে শুরু করে। বিজ্ঞান বলে সকালের সূর্যালোকে সেরোটোনিন তৈরি করে। সেরোটোনিন হলো মানসিক স্থিরতার রাসায়নিক মাদকে ডোপামিন বিকল হয়, কিন্তু সেরোটোনিন একটু সুরক্ষা দেয়। দ্বিতীয় পথ হলো জলের সাধনা। প্রতিদিন সকালে ঠান্ডা জলে স্নানের সময় মনে মনে বলুন, এই জল আমার শরীর থেকে সব বিষ ধুয়ে নিয়ে যাচ্ছে। তন্ত্রশাস্ত্র বলে জল প্রাণ আভা পরিষ্কার করে। বিজ্ঞান বলে ঠান্ডা জল কর্টিসল কমায়, মানসিক চাপ কমে। তৃতীয় পথ শ্বাসের সাধনা। প্রতিদিন সকালে সন্ধ্যায় 10 মিনিট ধীরে ধীরে শ্বাস নিন। 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ড ছাড়ুন। তন্ত্রশাস্ত্র বলে শ্বাস হলো প্রাণ, সঠিক শ্বাসে প্রাণ শক্তি ফেরে। বিজ্ঞান বলে এই শ্বাস পদ্ধতি ওভেগাস নার্ভ সক্রিয় হয়, মস্তিষ্কে শান্তির সংকেত পাঠায়, মাদকের আকর্ষণ কমে। চতুর্থ পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন সন্ধ্যায় পরিবার একসাথে বসুন, খাবার টেবিলে, ফোন ছাড়া, টেলিভিশন ছাড়া। শুধু কথা বলুন, আজ কেমন কাটলো, কিভাবে কাটলো, কি ভালো লেগেছে, কি কষ্ট পেয়েছো। এই আধ ঘন্টা যে কোনো তন্ত্রের চেয়ে শক্তিশালী, কারণ এটা সেই শূন্যতা ভরায় যেই শূন্যতার জন্য নেশা শুরু হয়েছিল। খুব ভালো কথা বলেছেন। এবং শাস্ত্রীজি, আরেকটি প্রশ্ন, সেটা হলো আজকের এই আলোচনার মানে একদম শেষে আমরা চলে এসেছি। যে বাবা মা এখন রাতে ঘুমোতে পারছেন না, যাদের সন্তান নেশায় আছে, তাদের জন্য আপনার একটাই বার্তা যদি হয় তাহলে কি হবে? এবং যে সন্তান নেশায় আছে তাকে সরাসরি আপনি কিছু বলুন, মোটিভেট করুন। আজ আমি দুটো আলাদা কথা বলবো, বাবা মাকে এবং সন্তানকে। প্রথমে বাবা মাকে বলি, আপনি এখন সবচেয়ে কঠিন সময়ে আছেন, রাতে ঘুমোতে পারছেন না, খেতে পারছেন না, কাউকে বলতে পারছেন না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার সন্তান হারিয়ে যায়নি, শুধু পথ হারিয়েছে। আমি দোষ দিচ্ছি না,
আমি বলছি স্বীকার করুন, কারণ তন্ত্রশাস্ত্র বলে যে সমস্যার কারণ স্বীকার করা যায় না সেই সমস্যার সমাধান হয় না, তাই তো নাকি? একদমই তাই। আজ রাতে ঘরে গিয়ে শুধু একটা কাজ করুন, সন্তানের পাশে বসুন, তাকে কিছু বলবেন না, শুধু হাত ধরুন, সে হয়তো সরিয়ে দেবে, সরিয়ে দিলেও আবার ধরুন। এই স্পর্শ যে কোনো চিকিৎসার প্রথম ধাপ। এখন সন্তানকে তুমি যদি এখন নেশায় আছো এবং এই কথাগুলি শুনছো, আমি তোমাকে দোষী মনে করি না, কারণ আমি সন্তানকে বলছি কথাগুলি। তুমি কষ্টে ছিলে, কষ্টে থেকে বাঁচতে চেয়েছিলে, ভুল পথে গিয়েছিলে, এটুকুই। কিন্তু একটা কথা শোনো, তুমি যে কষ্টটা ভুলতে নেশা করছো, সেই কষ্টটা নেশায় যায় না, শুধু ঢাকা পড়ে, এবং নেশা ছাড়লেই আবার ফেরে, বরং আরো বড় হয়ে ফেরে। কষ্টটাকে সারাতে হবে, ঢাকতে নয়, এবং সারানোর পরটা তোমার একার পক্ষে হাঁটা সম্ভব নয়। সাহায্য নাও, চিকিৎসকের কাছে যাও, বিশ্বস্ত কাউকে বলো, তন্ত্রশাস্ত্রে বলো, যে সাহায্য চাইতে পারে সে দুর্বল নয়, সে সাহসী, কারণ নিজের সমস্যা স্বীকার করা পৃথিবীর সবচেয়ে কঠিন সাহসিকতা। এবং শেষ কথা, তোমার বাবা মা হয়তো তোমাকে সময় দেননি, হয়তো বুঝতে পারেননি, হয়তো ভুল করেছেন, কিন্তু তারা তোমাকে ভালোবাসেন নিজেদের মতো করে। হয়তো সেটা সঠিকভাবে দেখাতে পারেননি, কিন্তু ভালোবাসা আছে, সেই ভালোবাসার দিকে ফিরে তাকাও, সেটাই তোমার পথ, তুমি ফিরতে পারবে। আমি বহুবার দেখেছি সবচেয়ে গভীর অন্ধকার থেকেও মানুষ আলোতে ফেরে, শুধু একটু হাত বাড়াতে হয়, এটাই জীবনের আলো, দীর্ঘ দিনের আলো। শুধু শুধু তোমাকে ভাবতে হবে যে আমি পারবো, আমি চেয়েছি, আমাকে সারতে হবে। নেশা মানে শেষ নয়, জীবনের ভুল পথে খোঁজা আলো মানে মানে হাত বাড়াও, কেউ আছে পাশে। ভালোবাসার জীবন ফিরে আসে, বারবার আসে। তাই নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। জানো তো, বহু হাজার হাজার মানুষ আমার কাছে আসে এই নেশার জন্য, নেশা ছাড়ানোর জন্য। আমি তাদের কাউন্সিলিং করে, মোটিভেট করে এবং কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাদের এমন একটা জায়গায় পৌঁছে দিই, তারা জীবনে আর নেশা করতে ভালো লাগে না, চায় না। এবং কিছু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ আছে যারা আমার কাছে এসে তার ছেলে মানে নেশার কথা শুনলে রাগ হয়, একটা সময় নেশা ছাড়া সে চলতো না, এবং সেই পার্সনটা, তাকে আমি বলি আজকে যে সত্যি তুমি অন্য লেভেল। সেই পার্সনটা প্রতিদিন হয়তো কাউকে না কাউকে পাঠায় আমার কাছে, সে বলে আমার ছেলে সেরে গেছে, আমি এখন আমার জানা কাউকে আমি মানে এরকম সমস্যার মধ্যে ভুগতে দেব না। তাই চিকিৎসা করছো করো, তার পাশে পাশে এই বিদ্যাটাও তোমাদের দরকার। একদমই তাই, খুব ভালো কথা বলেছেন। যারা আমাদের দর্শক বন্ধু আজকে এপিসোডটা দেখলেন এবং অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম, এবং অনেকে এরকম নেশা আসক্ত হয়ে পড়ছে এখনকার জেনারেশন বলুন। তো সেক্ষেত্রে যারা যারা এই বিষয়টা ফেস করছেন, শুধু অনুষ্ঠান দেখলেই কিন্তু হবে না, সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কনসালটেশন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন। হতেই পারে আপনার সন্তান হয়তো সেই আসক্তি ফেস করছে বা সেই অ্যাডিকশনটা ফেস করছে, এবং অনেকটা ক্ষতিকারক জায়গায় তিনি চলে গেছেন। তো সেটা থেকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য কিন্তু একমাত্র জায়গা আমাদের শাস্ত্রীজি। সময় একদম শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা। সময় নেই, সময়ের সাথে সাথে আমরা চলতে হয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন এবং নিয়মিত আমার এই অনুষ্ঠানটা দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর সমস্যা থাকলে তো আসতেই হবে। কনসালটেন্সি অফলাইনও আছে, অনলাইন আছে, শিখতে চাইলেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।